সেনাপ্রধান যে 18 মাসের তত্ত্ব দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং 18 মাসের মধ্যেই নির্বাচন হবে, সেই তত্ত্ব সম্ভবত থাকছে না। যখন সেই তত্ত্ব থাকছে না, তখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন? সেনাপ্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবেন নাকি নিশ্চুপ হয়ে থাকবেন? সেখানে আদালতের সিদ্ধান্ত ছাড়া একটা পিঁপড়া বা একটা তেলাপোকাকে উচ্ছেদ করা যায় না। দেশের বর্তমান পরিস্থিতি থেকে আপনার কি কোনো আশঙ্কা আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আসলে দেশের সামনে এই ধরনের পরিস্থিতি হতে পারে? সেনাপ্রধান বলেছিল 18 মাসের মধ্যে নির্বাচন হবে, কিন্তু 18 মাসটা ডক্টর ইউনূস যে ডেডলাইন দিয়েছেন তা প্রায় 3 বছরের কাছাকাছি। এখন বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের কোনো দূরত্ব সৃষ্টি হবে কিনা, অর্থাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেনাপ্রধান কোনো অ্যাকশন নেবেন কিনা, এই আলোচনা কিন্তু সামনে আসার কথা রয়েছে। কিন্তু এই বিষয়ে তথ্য দিব। এর আগে সেনাবাহিনীর মনোভাব এবং সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে একটা আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে স্পষ্ট হবে সরকারের সাথে আসলেও সেনাবাহিনীর কিরকম সম্পর্ক সামনে হতে যাচ্ছে। দর্শক, নির্বাচন নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে, সরকারেরও নানা রকমের তালবাহানার কথা শোনা যাচ্ছে। প্রধান রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধিতা স্পষ্ট হয়ে যাচ্ছে। সর্বশেষ বিএনপির সঙ্গে সরকার যে মিটিং করলো, সেই মিটিংটা একেবারেই ব্যর্থ হয়েছে। বিএনপি নাখোশ হয়েছে। বিএনপি যখন নাখোশ হয়েছে, নির্বাচন যখন ডিসেম্বরের মধ্যে হবে কি হবে না সেই প্রশ্ন জেগেছে এবং সরকার নাছোড়বান্দা হিসেবে বিএনপিকে সর্বশেষ মিটিংয়েও বলেছে যে জুনের মধ্যে নির্বাচন হবে, 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে। এবং কোনো কোনো উপদেষ্টা, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, তাদের আমরা বলতে শুনেছি যে সরকারকে আরও 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, এরকম কথাবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য, এবং এটা যে সরকারেরই বিভিন্ন রকমের প্রয়াস, সেই কথাও অনেকে বলছেন। এই ব্যাপারগুলো যখন চলছে, তখন প্রাসঙ্গিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যান বাংলাদেশের সেনাপ্রধান যে 18 মাসের তত্ত্ব দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং 18 মাসের মধ্যেই নির্বাচন হবে, সেই তত্ত্ব সম্ভবত থাকছে না। যখন সেই তত্ত্ব থাকছে না, তখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন? সেনাপ্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবেন নাকি নিশ্চুপ হয়ে থাকবেন? সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচন নিয়ে যখন তালবাহানা চলছে, তখন গত বছরই সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, সরকারের মধ্যে নানা রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। সেনাপ্রধান বলেছিলেন যে 5 আগস্ট থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। সেই 18 মাসের তত্ত্ব অনুযায়ী ধরেই নেওয়া হয়েছিল যে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সেটা সরকার করতে চায় না। সরকার আগামী জুন পর্যন্ত সময় নিতে চায়। কিন্তু আগামী জুন পর্যন্ত যদি সরকার সময় নিতে চায়, তাহলে সেটা কিভাবে সময় নেবে? আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রোজা, মার্চের শেষের দিকে ঈদ, এরপরে মার্চের পরে আসবে এপ্রিলে কালবৈশাখী শুরু হবে। এপ্রিল থেকে আর নির্বাচন করার কোনো অপশন থাকবে না সরকারের হাতে, কারণ বৈশাখ মাসে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই সময়ে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়, কারণ নির্বাচনের জন্য প্রাকৃতিক অবস্থা ভালো থাকা খুবই জরুরি। সেই কারণেই সাধারণত বাংলাদেশের নির্বাচন শীতকালে হয়। শীতকালের নির্বাচনের তত্ত্ব যদি মানতে হয়, তাহলে সরকারকে কোনোভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার করা যাবে না। কিন্তু সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন করবে। কিন্তু সেখানেই প্রশ্ন আসছে যে আদৌ সরকার জুনের মধ্যে নির্বাচন করতে চায় নাকি এটিকে বাড়িয়ে যে তত্ত্বগুলো প্রচার করা হচ্ছে 5 বছরের তত্ত্ব, সেটি করতে চায়। বহু আগেই সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, 18 মাসের মধ্যে আমি চাই নির্বাচন হোক। সরকার থেকে তার প্রতিবাদ করা হয়েছিল। স্বয়ং প্রধান উপদেষ্টা এটার প্রতিবাদ জানিয়েছিলেন। বিদেশি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কথা, এটা তার
কার কথা? এটা সরকার যখন বলবে, সরকার যে কথাটা বলবে সেটাকেই ভাববেন যে সরকারের কথা, অন্য কেউ বললে এটা সরকারের কথা নয়। তার মানে হচ্ছে সেনাপ্রধানকে এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। এরপরে সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সরকার সেই তত্ত্বে হাঁটছে না। সরকার যখন সেই তত্ত্বে হাঁটছে না, তখন সেনাপ্রধানের যে আরেকটি তত্ত্ব, গত ফেব্রুয়ারির 25 তারিখে যে কথাটাকে কেন্দ্র করে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা নানা রকমের কথাবার্তা বাজারে ছড়ানোর চেষ্টা করেছে, সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে নানা রকমের বাজে কথা বলেছে, যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা মূলত আন্তর্জাতিক চাপও রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করার। সেখানেই অনেকের আপত্তি যে ইনক্লুসিভ নির্বাচন মানে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। কিন্তু যারা সুস্থভাবে চিন্তা করেন তারা বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগের যারা দোষী নয়, দল হিসেবে তো আওয়ামী লীগের কোনো দোষ নেই। আওয়ামী লীগের কিছু মানুষ দোষ করেছে, আওয়ামী লীগ সরকারের কিছু মানুষ দোষ করেছে। সেই দোষ করা মানুষগুলোকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, তাহলে গণতন্ত্রের কোন ধারায় আপনি তাকে নিষেধ করবেন? তাকে নিষেধ করার তো কোনো উপায় নেই। সেই কারণেই আন্তর্জাতিক তত্ত্বও আসছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। সরকারও মোটামুটি একমত যে আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিতে বাধ্য, এক ধরনের বাধ্য। কিন্তু এই এনসিপি, যেটা গত 28 ফেব্রুয়ারি জন্মলাভ করেছে এই নতুন দল, সেই নতুন দল থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো ধরনের সুযোগ দেয়া হবে না। ইনক্লুসিভ নির্বাচন তার মানে তারা চায় না। তার মানে হচ্ছে সেনাপ্রধানের দুইটি তত্ত্বই কাজে দিচ্ছে না সরকার, এবং সরকারের ঘনিষ্ঠজনরা সেনাপ্রধানের এই তত্ত্বগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিতে চাচ্ছে না। তাহলে সেনাপ্রধান এখন কি করবেন? সেনাপ্রধান কি চুপ করে থাকবেন? সেনাপ্রধান 5 আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন কিন্তু তার প্রথম ভাষণে একটা কথা বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আমার উপরে আপনারা ভরসা রাখুন, সব কিছু ঠিকঠাক ভাবে চলবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ সেনাপ্রধান একটা দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তী সরকার গঠন, পরবর্তী নির্বাচন, সব কিছুই সেনাপ্রধানের একটা দায়। সেনাপ্রধান একটা সাংবিধানিক পোস্ট, সুতরাং তিনি দায় এড়াতে পারেন না। তিনি দায় এড়িয়ে কি চুপচাপ বসে থাকবেন? আমার মনে হয় না যে চুপচাপ বসে থাকবেন। এই নির্বাচন তাহলে কি হবে? নির্বাচন কি আদৌ হবে? যখন উপদেষ্টারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে 5 বছর ক্ষমতায় দেখতে চাই সরকার, ধর্ম উপদেষ্টা একবার বললেন, একবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নতুন রাজনৈতিক দল এনসিপির বিভিন্ন নেতারা বলছেন, এই তত্ত্বের মাঝে সেনাপ্রধান আদতে কি করবেন সেটা একটা বড় বিষয়। বিএনপি এদিকে বলছে সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান, তাহলে নির্বাচন করে এসে তারপরে লম্বা সময় ক্ষমতায় থাকুন। অনির্বাচিত কোনো সরকার লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে না। আবার এনসিপি বলছে যে একটি দলকে খুশি করতে দ্রুত নির্বাচনের কথা বললে, সরকার যদি বলে, তাহলে অন্য দলগুলো নাখোশ হবে। বিএনপির সঙ্গে বৈঠকে সরকার বলে দিয়েছে যে জুনের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। সেখানেই বিএনপির আপত্তি, কিন্তু এনসিপি আবার খুশি হয়েছে যে বিএনপিকে খুশি করে কোনো কথা বলা যাবে না, তাতে আমরা অখুশি হব। আর এনসিপি অখুশি হলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, সুতরাং তাদেরকে অখুশি করা যাবে না। যদিও তাদের নিবন্ধন নেই, যদিও তাদের দলের বয়স মাত্র 2 মাসও হয়নি, সেই অবস্থায় নিবন্ধন কবে পাবে? অনেকে বলেন যে এই নির্বাচন পেছানোর তথ্যটা মূলত এনসিপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দেয়া, কারণ তাদেরকে সময় না দিলে তারা নিবন্ধন পাবে না। নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত, সেই সব শর্ত মেনে, সেই সব বিস্তর কমিটি গঠন করে, বিস্তর এলাকায় কমিটি গঠন করে সেই শর্ত যথাযথভাবে মেনে নিবন্ধন পাওয়া খুবই কঠিন এবং সময় সাপেক্ষ। এই সময়টাই তাদেরকে দেওয়ার জন্য সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইছে বলে অনেকে মনে করছেন। প্রশ্ন করছেন অনেকেই যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে কিনা।
আইনজীবীরা বলছেন থাকতে পারে না, আইনজীবীরা বিভিন্ন আইনের তত্ত্ব সামনে এনে বলছেন তারা থাকতে পারে না। বিবিসি বলছে এই সরকার যা যা করবে তা আগামী সরকারকে সংসদে বৈধতা দিতে হবে। তার মানে হচ্ছে যে এই আগামী নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তাদেরকে এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই ব্যাপারগুলো যেহেতু সংবিধানে নেই, সেই কারণে এই সরকারের যাবতীয় সিদ্ধান্ত কিংবা সংস্কার যেগুলো করবে সব সিদ্ধান্ত কিন্তু সংসদে বৈধতা দিতে হবে। যদি তারা বৈধতা না দেয়, যদি তারা বেঁকে বসে, তাহলে এই সরকারের সবাইকে কিন্তু জেলে পচতে হবে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সরকারও চাইবে যে তাদের বিপক্ষের কেউ যেন নির্বাচনে জিতে না আসে। আবার সরকারকে এই ব্যাপারেও সাবধান থাকতে হবে যে নির্বাচন ডিলে করলে এই রাগ যদি নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার আমাদের পরে তোলে, তাহলে আমাদেরকে জেলের ভাত খেতে হবে, এমনটাও আলোচনা রয়েছে। বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের তত্ত্ব বলছে, জামাত কিন্তু ওই আগের সংস্কারের কর্মসূচি থেকে বেরিয়ে এসে এখন বলছে যে আগামী রোজার আগেই নির্বাচন করতে হবে। অর্থাৎ ফেব্রুয়ারিতে জামাত নির্বাচন চাইছে, বিএনপি ডিসেম্বরে চাইছে। জামাত এবং বিএনপি তাদের চাওয়া কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। এটাও একটা বড় বিষয়, এটাও সরকারের জন্য একটা বড় হুমকি মনে করছে অনেকে। ফেব্রুয়ারিতে রোজা হবে। বিবিসি বাংলা যেটা বলছে, বিএনপির বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা বলছে যে সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে বিএনপি মাঠে নামবে, আন্দোলন করতে মাঠে নামবে। ঠিক এই আলোচনাগুলো তখনই চলছে যখন আমেরিকার 3 সদস্যের একটি প্রতিনিধি দল, যার মধ্যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী 2 জন রয়েছে, তারা বাংলাদেশ সফর করছেন এবং তাদের বাংলাদেশ সফরের সেই সময়ে বাংলাদেশের সরকার ড্রোন শোয়ের মাধ্যমে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ লং লিভ এরকম বার্তা দিল। সেই বার্তাটা আমেরিকার কাছে যাবে এবং এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী 2 জন, তাদের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। এরই মাঝে তারা বিএনপির সঙ্গে মিটিং করেছে। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। সংস্কারের আগে নির্বাচন যদি দেয় সরকার, এনসিপি অংশ নেবে কিনা সেটা ভেবে দেখবে এনসিপি, এমন কথাও এনসিপির তরফ থেকে বলা হয়েছে। এই প্রতিনিধি দলকে এনসিপি বলেছে যে তারা আগে সংস্কার চায়, নির্বাচন চায় না। এনসিপির এই কথাটা খুবই হাস্যকর যে যদি সংস্কারের আগে নির্বাচন দেয় সরকার, তাহলে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা ভেবে দেখব, আমাদের ভেবে দেখতে হবে। আপনাদের তো মানে নিবন্ধনই নেই, আপনারা এখন পর্যন্ত নিবন্ধনই পাননি, আপনাদের দলের বয়স এখনও 2 মাস হয়নি, তো আপনারা নির্বাচনে অংশ নিলেই বা কি, না নিলেই বা কি, এই প্রশ্নও অনেকে করছেন। প্রশ্ন অনেকে করে হাস্যরসের সৃষ্টিও করছেন। তারা আবার এও বলেছেন যে মাঠ প্রশাসন, বিভিন্ন মাঠ প্রশাসন, ওসি, ইওনো, ডিসি, তারা নাকি বিএনপির পক্ষে কাজ করছে এবং বিএনপি নানা রকমের চাঁদাবাজি করছে, যেগুলো এই মাঠ প্রশাসন সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরকম অবস্থায় প্রশাসন যখন নিরপেক্ষ না, তখন তাদের আন্ডারে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ এনসিপি এই প্রশাসনের আন্ডারেও নির্বাচন করতে চায় না, যখন আমরা স্পষ্টভাবে জানি যে বর্তমান সরকার এই ব্যাকআপ দিয়ে এনসিপিকে তৈরি করছে। অর্থাৎ সরকারের সঙ্গে এনসিপির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিগুলো যখন চলছে, তখন সরকার আমরা দেখলাম যে পয়লা বৈশাখের র্যালিটাকে রাজনীতিকীকরণ করলো। বৈশাখের যে চিরন্তন র্যালির যে সাজসজ্জা, সেগুলোকে বাদ দিয়ে সরকার শেখ হাসিনার বিকৃত মুখ র্যালিতে আনার জন্য মরিয়া হয়ে পড়ল। সেখানে আমরা দেখলাম মুগ্ধর বোতল, সেখানে দেখলাম 36 জুলাইয়ের স্ট্যাচু, এগুলো দেখলাম। কিন্তু বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় যে ব্যাপারগুলো আমরা এর আগে দেখে অভ্যস্ত, সেগুলোর পুরোপুরি অনুপস্থিতিও আমরা দেখলাম। এই ঘটনা যখন ঘটল, যখন বিতর্ক উঠছে যে সরকার বৈশাখী আয়োজনটাকেও রাজনীতিকীকরণ করলো কিনা, তখনই আমরা গতকালকেই দেখলাম যে শেখ হাসিনার সেই কুখ্যাত মোটিভটাকে যিনি বানিয়েছেন, সেই ভাস্করের মানিকগঞ্জের বাড়িতে
আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কে বা কারা করেছে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। নিশ্চিত করেই এটা আওয়ামী লীগ সমর্থক লোকজনই করে ফেলবেন কিংবা করবেন। তারা এক ধরনের প্রতিহিংসা থেকে এই কাজগুলো করবে। এই প্রতিহিংসাগুলো যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে সমাজটা কোথায় যাবে, সমাজটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। অনেকে বলছেন যে সরকার হিংসাটাকে এক ধরনের পেট্রোনাইজ করছে, হিংসা ছড়িয়ে দিচ্ছে, ভালোবাসার পরিবর্তে সরকার হিংসার পরিবেশটা ছড়িয়ে দিচ্ছে। এটা কোনোভাবেই উচিত নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। সমাজটাকে সুস্থ করতে হলে, সমাজটাকে এগিয়ে নিতে হলে আপনাকে হিংসা নয়, ভালোবাসার পরিবেশ ছড়িয়ে দিতে হবে, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। সব মিলিয়ে যখন পরিস্থিতি একেবারে টালমাটাল, তখনই প্রশ্ন আসছে যে সেনাপ্রধান এই মুহূর্তে কি করবেন। তিনি যে বলেছিলেন, জাতিকে কথা দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেটি যখন না হওয়ার উপক্রম হলো, তখন সেনাপ্রধান কি চুপ করে থাকবেন, নাকি আমরা তার তরফ থেকে কোনো অ্যাকশান দেখব, কোনো ভূমিকা দেখব? দর্শক, আপনার কি মনে হয়, তিনি কি কোনো ভূমিকা রাখবেন নাকি চুপ থাকবেন সরকার? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রশ্ন, আহ নির্বাচন নিয়ে তো নানান কিছু হচ্ছে, সরকারের পক্ষ থেকে নানান ধরনের অজুহাত দাঁড় করানো হচ্ছে নির্বাচন প্রলম্বিত করতে। এরকম একটি অভিযোগ এখন এস্টাবলিশড হয়েছে নানান মহলের পক্ষ থেকে। এখন বিচারের বিষয়টি আনা হয়েছে, গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের বিচারটি করে, অন্তত কিছু মানুষের হত্যার বিচার করে তারপর নির্বাচন আয়োজনের একটা প্রস্তুতি নেওয়া হবে, এমনটি জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা। আপনার মূল্যায়নের সম্পর্কে, বা এটি কেন হঠাৎ করে আবার সামনে নিয়ে আসা হলো? বিচার তো সবাই চাই, কিন্তু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টতা কি? বৃহৎ যে দুটি দল, তারা দুটি দলই রমজানের আগে অথবা এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। তারা এই চাপ প্রয়োগ করবেন, এটা আমরা আগেই বলেছি যে এই চাপ সামনে আসতে যাচ্ছে। এটা যে ঠিক হয়েছে, এটি রাজনীতি যারা বিশ্লেষণ করেন বা আমার মতো যারা টকশোতে কথা বলেন তাদের জন্য বেশ ভালো যে তাদের কথাবার্তা ফলে যাচ্ছে। কিন্তু এটা দেশের জন্য যে খুব ভালো তা কিন্তু না। কেননা এইভাবে চাপ দিয়ে জিনিসপত্র আদায় করার ব্যাপারটা যদি শুরু হয়ে যায়, তাহলে এমন নয় যে সবসময় দলগুলি যৌক্তিক চাপ দেবে, এবং একসময় দেখা যাবে যে অযৌক্তিক চাপের কাছেও সরকারকে মাথা নত করতে হবে, এবং সেটা যদি হয় তখন আবার নির্বাচন ঝামেলার মধ্যে পড়বে। এক একটা চাপ তারা মেনে নেবে, লোকজন বলবে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, আমাদের কথা শুনছে তাদের কথা শুনছে না, বা তাদের কথা শুনছে না আমাদের কথা শুনছে না। এইসব শুরু হবে, যেটা এনসিপি এরই মধ্যে বলে দিয়েছে যে এই সরকারে নাকি বিএনপি জামাতের লোক আছে, তাদের বা তাদের লোক নাই আর কি। এটা তারা বলেছে। তো এটা একটা দেখেন অদ্ভুত কথা না, তাদের লোক থাকে না কিভাবে? তাদের নেতা তো এই সরকার থেকে বের হয়েই নেতা হয়েছে। তো এইটা একটা অসুবিধা। আর আরেকটা প্রশ্ন আপনি যেটা করেছেন সেটি হচ্ছে যে আহ বিচার। বিচার ব্যবস্থা। হুম। বিচার সরকারের কাজ না, বিচার হচ্ছে আদালতের কাজ। সরকার যেটি করবেন, আদালতের কাছে বিচার প্রার্থী হবেন। যেহেতু এইখানে যারা সংক্ষুব্ধ জনগোষ্ঠী, সেই সংক্ষুব্ধ জনগোষ্ঠী হচ্ছে সাধারণ জনগণ, এবং এক ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাই সরকার এখানে বাদী। কিন্তু একই সঙ্গে তো আত্মীয় স্বজনরাও বাদী। তো এই বিচারটা যখন হবে, বিচার শুরু হবে, বিচারের প্রক্রিয়া, বিচার চলতে থাকবে। আদালত যখন বিচার সম্পন্ন হবে বা হয়েছে বলে মনে করেছেন, তখনই তারা রায় দেবেন। ফলে কোন বিচার কখন শেষ হবে, এটা যদি কেউ ঠিক করতে পারে যে না আমরা জুনের মধ্যে 10টা বিচার শেষ করব, 15টা বিচার শেষ করব, তাহলে কিন্তু আদালত এক ধরনের প্রশ্নবিদ্ধ হয় যে আদালত কি আসলে সরকারের ইচ্ছা মতো বিচার করছে, নাকি আদালত তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী বিচার করছে, তার নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী। নিয়ম হচ্ছে আদালত এবং বিচারক তার নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী বিচারের রায়টা দেন। উনি যখন সন্তুষ্ট হন যে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয়েছে, যথেষ্ট পরিমাণে অপরাধ প্রমাণিত হয়েছে, তিনি তখন রায়ের দিকে যান, বা আদালত তখন রায়ের দিকে যায়। তাই এইটা তো কখনোই সম্পূর্ণ শেষ করে নির্বাচনে যাওয়া আসলে অনেক দিনের ব্যাপার হয়ে যাবে। তাই বিচারের সঙ্গে নির্বাচনকে সম্পৃক্ত করা আসলে সঠিক নয়, বরং বিচারের দাবি সব তুলে ফেলা উচিত। যা কিছু অপরাধ সংঘটিত হয়েছে এর জন্য বিচারগুলি আদালতের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে তদন্ত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে আদালতের কাছে সকল চার্জশিট সহ আদালতের কাছে বিচার তোলা সম্ভব। কিন্তু আদালত কবে বিচার শেষ করবেন এটা তো আদালতের এখতিয়ার, এটা তো সরকারের এখতিয়ার না। এই এবং এই সরকার তো বিষয়টি বলতে পারেন না
সরকার কিন্তু এটা বলতে পারেন না যে বিচার শেষ না হলে জনগণের অন্যান্য অধিকারগুলি আহ স্থগিত থাকবে। যেমন হুম হুম হুম। নির্বাচন তো একটা অধিকার, ভোট তো একটা অবশ্যই অবশ্যই। অধিকার। তাহলে এই অধিকারগুলি স্থগিত থাকবে শুধু বিচারের জন্য, এটা বলাটা আমার কাছে মনে হয় যে সঠিক নয়। বিচার বিচারের মতো অবশ্যই হবে। তারা যদি সংস্কার সম্পন্ন করতে পারেন, গ্রহণযোগ্য সংস্কার, তাহলে কেন বিচারের দাবিগুলি দ্রুত উত্থাপন করে আদালতের হাতে বিষয়টা ছেড়ে দিচ্ছেন না? আদালত তো নিশ্চয়ই নিরপেক্ষ, আদালত নিশ্চয়ই প্রজ্ঞাবান, এবং আদালত এই বিচার কবে শেষ করবে এটা যদি তারা বলে দিতে শুরু করেন, তাহলে কিন্তু আদালতের এখতিয়ার, আদালতের ক্ষমতা সম্পর্কে এক ধরনের প্রশ্ন তোলার সুযোগ থেকে যায়। আর কেউ যদি বলেন যে না, রাজনৈতিক সরকার আসলে বিচার হবে না, তাহলে আবারও সে একই কথাই আমরা বলছি যে আদালত কি রাজনৈতিক সরকারের কথা শুনবে? এই আদালত তো নতুন ভাবে গঠিত আদালত। এই আদালত তো একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্পিরিটের ভিত্তিতে তৈরি করা আদালত। এই আদালত কেন কোনো সরকারের কথা শুনবে? এই আদালত স্বাধীনভাবে বিচার করবে, এটাই তো প্রত্যাশা। এখন এর মধ্য দিয়ে যদি তাই হয়, মানে আইন উপদেষ্টা যা বলতে চেয়েছেন সেই পথে যদি এগোয়, তাহলে আপনি যেটা বলেছেন, আমি যদি সামারি করার চেষ্টা করি, যে দুটো মেসেজ যাবে সরকারের কাছে, মানে সাধারণ মানুষের কাছে। একটা হচ্ছে সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াটা মানুষের সামনে উপস্থাপন করতে চায়, অথবা আদালত সরকারের দ্বারা আজ্ঞাবহ হয়ে যে কোনো রায় দিচ্ছে, এরকম রং মেসেজ তো মানুষের কাছে দিতে পারে নাকি? আপনি তো এটাই বোঝাতে চেয়েছেন। রং মেসেজ যেতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি বলে দেন যে, আপনি যদি এই হুম হুম। ঘোষণাটা দেন যে ডিসেম্বরের মধ্যে বিচার শেষ হবে বা জুনের মধ্যে বিচার, গ্রহণযোগ্য বিচার শেষ হবে, এটা আপনি তো বলতে পারেন না। আসলে বিচার তো আপনি করছেন না, করছে আদালত। তাহলে জি। আপনি আগে কি করে তারিখ দেন? আপনি নির্বাচনের তারিখ দিতে পারেন না, আপনি সংস্কার শেষ হওয়ার তারিখ দিতে পারেন না, আপনি বিচার শেষ হওয়ার তারিখ কি করে দেন? এই একটা তারিখ পাচ্ছেন, হুম হুম। বুঝতে পারছেন, বাকি তারিখগুলো বুঝতে পারছেন না, এটা কি করে হয়, তাই না? তো এইটা আসলে মানুষকে এক ধরনের ভুল সংকেত দেবে। আরেকটি হচ্ছে যে সংকেতটা যে ভুল, সেটাও তো প্রমাণ করতে হবে, নইলে তো সংকেতটা ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি যদি তাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিচার আচার শেষ হয়, তাহলে বুঝতে হবে যে এই বিচার একটা টাইম টেবিল ধরে হচ্ছে, এই বিচার আসলে স্যাটিসফ্যাকশন ধরে হচ্ছে না। তো এটা তো হতে দেওয়া উচিত না। আদালতকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত যে আদালত কবে এই বিচার শেষ করবেন, কবে এই বিচার তারা শুরু করবেন, কিভাবে বিচার প্রক্রিয়া সামনের দিকে যাবে। আদালত কিন্তু একই সাথে যিনি অভিযোগ করেছেন তার অধিকার যেমন রক্ষা করে, দণ্ডিতেরও আত্মপক্ষ সমর্থনের অধিকার রক্ষা করে। 8 মাস পর এসে, সরকারের মেয়াদ তো 8 মাসের বেশি সময় হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেও বিএনপি, যেহেতু এই মুহূর্তে একটি জনপ্রিয় রাজনৈতিক দল অপেক্ষাকৃত সব রাজনৈতিক দলের চেয়ে, তারা এই 8.5 মাসের মধ্যে সময়ের মধ্যেও নির্বাচনে একটি রোড ম্যাপ আদায় করতে পারলো না সরকারের কাছ থেকে, অথবা সরকার ঘোষণা করতে পারলো না। এটা কি সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে অন্তর্বর্তী সরকারের একটি আহ টালবাহানা, নাকি আপনি বলবেন এটি বিএনপির ব্যর্থতা, কোনটি? আমি মনে করি না যে বিএনপি, জামাত বা অন্য কোনো দল ব্যর্থ হয়েছে। তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক এক ধরনের প্রজ্ঞা দেখিয়েছেন। সরকারকে হুম। শুরুতেই নির্বাচনের জন্য বিব্রত করলে, চাপ দিলে এই ব্যাপারটা কোনোভাবেই সঠিক হতো না। তারা যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছেন সরকারকে, যাতে সরকার স্বপ্রণোদিত হয়ে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেন। তারা কিন্তু বিভিন্ন টকশো এবং অন্যান্য জায়গাতে শুরু থেকেই নির্বাচনী রোডম্যাপের কথা বলেছেন, এবং আমি বা আমার মতো আরো অনেক আলোচক তারা শুরুতেই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রোডম্যাপ অন্তত দিতে হবে, যে তারা কতদিন অন্তর্বর্তীকালীন সময় থাকবেন। নির্বাচন হোক না হোক এটা তো পরের কথা, কিন্তু তারা কতদিনের জন্য এসেছেন এটা বলে দিলেই তো আমরা বুঝে যাই যে তারা যাওয়ার আগে নির্বাচন হবে। কিন্তু রাইট। তারা নিজেদের মেয়াদটাই নির্দিষ্ট করেন নাই। তারা সবসময় একটা ভেগ কথা বলেছেন যে বড় সংস্কার হলে দেরিতে, ছোট সংস্কার হলে তাড়াতাড়ি, বিচার হবে বিচারের পর। বলেছেন যে আপনারা যা চান সকলে মিলে ঐকমত্য হলে তারপরে ঠিক হবে। আবার বলেছেন সংস্কার এই বিষয়ে একটা ঐকমত্য হলে তাহলে হবে। এবং প্রধান উপদেষ্টা সবার আগে নির্বাচনের কথা বলেছেন, তারপরে দেখা গেছে অন্যরা নির্বাচনের পক্ষে কথা বলেছেন। আবার দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা বলার পরেও তার উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে কথা বলেছেন। ফলে কেউ এই কেউ 4 বছর জিনিসগুলি, থাকার কথাও বলেছেন। ফলে বিএনপি আসলে কোনো ব্যর্থতা দেখায় নাই। বিএনপি যথেষ্ট একটা সময় দেওয়ার চেষ্টা করেছে, যে সময়ের মধ্যে তারা আশা করেছে যে সরকার সবকিছু গুছিয়ে নিয়ে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে। কিন্তু
এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যেভাবে ঘটনা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে কিন্তু এক ধরনের শঙ্কা সবার মনে জেগে উঠছে অন্য বিষয়ে, নির্বাচন বিষয় না। একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটি হচ্ছে এক ধরনের মব কালচার তৈরি হওয়া, একটি হচ্ছে কিছু কিছু মানুষ ক্ষমতায় না গিয়েই নিজেকে ক্ষমতায় আছি এরকম মনে করে এক ধরনের আহ অনিয়মতান্ত্রিক আচরণ শুরু করে দেওয়া। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটি ছেলে চাঁদা তুলছে ঢাকা শহরের মাঝখানে বসে, এবং সেটা ভিডিও হয়ে গিয়েছে, সে বলছে চুলও সোজা করতে পারবে না। তারপরে পুলিশ তাকে গিয়ে ধরেছে। এটা তো আগে হওয়ার কথা ছিল, সে যে চাঁদা তুলছে এটা কি পুলিশ দেখে নাই? তো ফেসবুকে কিছু আসলে, সোশ্যাল মিডিয়াতে কিছু আসলে তারপরে সরকার মনোযোগী হচ্ছে। তো এই ব্যাপারগুলি যেটি করেছে, এগুলি ভাবিয়ে তুলেছে বিভিন্ন মহলকে যে যত দিন যাবে সরকার হয়তো আরো এইভাবে বিভিন্ন কাজে অতিমাত্রায় ফেসবুক নির্ভর এবং এক ধরনের দুর্বল জায়গাতে চলে যাবে। ফলে তারা নিজেরাও এক ধরনের আশঙ্কা থেকে আসলে এখন নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করেছেন। না, যদি নির্ভরতা হতো ফেসবুকের উপরে, অন্তত ফর্মাল যে মিডিয়া বা ট্রাডিশনাল মিডিয়াতে তো অনেক খবরই আসছে না, আমরা ধরে নিলাম ফেসবুকের উপরে যদি নির্ভরশীল হতো, তাও অনেক কিছু ভালো আউটপুট পাওয়া যেত। তাও তো আমরা দেখছি যে মব কালচারের কথা বলছেন, যে অরাজকতা চাঁদাবাজির কথা বলছেন, কই তাদের বিরুদ্ধে তো আমরা কোনো ব্যবস্থা দেখছি না। সরকারকে আমরা লক্ষ্য করেছি তারা সিলেক্টিভ উইজডম দেখাচ্ছেন, অর্থাৎ যেখানে হুম। তাদের মনে হয় যে তাদের এখন প্রজ্ঞা এবং তাদের এক ধরনের সততা প্রমাণ করতে হবে, সেখানে গিয়ে তারা সেটা করছেন। বিভিন্ন জায়গায় আবার যেখানে তাদের মনে হচ্ছে তারা চুপ করে থাকবেন, তারা চুপ করে থাকছেন, এমন ভাব করছেন তারা দেখতে পাচ্ছেন না। আবার আমরা দেখেছি যে বুলডোজার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এটাকে প্রতিবাদের ভাষা হিসেবে আহ, সরকারের দায়িত্বশীল মহল ফেসবুকে লিখেছেন। কিন্তু আবার একইভাবে অন্য কারো বাড়ি আক্রমণ হলে তারা বলছেন যেটা খুবই নিন্দনীয়, এটা করা ঠিক হয় না। তো বাড়ি ভাঙা জিনিসটাই নিন্দনীয় হবে, অথবা বাড়ি ভাঙা জিনিসটা জায়েজ হয়ে যাবে। একটা বাড়ি ভাঙা প্রশংসনীয়, একটা বাড়ি ভাঙা নিন্দনীয়, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা মানুষকে আসলে প্রশ্নবিদ্ধ করে। যে কোনো যুক্তিশীল মানুষ এর মধ্যে যুক্তি খুঁজে পাবেন না। এটা কারো পক্ষ বিপক্ষে না গিয়েই বলা যায়, একটি সভ্য দেশে যেখানে আইনের শাসন প্রযুক্ত হবে, সেখানে আদালতের সিদ্ধান্ত ছাড়া একটা পিঁপড়া বা একটা তেলাপোকাকে উচ্ছেদ করা যায় না। দেশের বর্তমান পরিস্থিতি থেকে আপনার কি কোনো আশঙ্কা আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আসলে দেশের সামনে এই ধরনের পরিস্থিতি হতে পারে? নির্বাচন দেরি হলে কি হয়? নির্বাচন দেরি হলে অগণতান্ত্রিক শক্তিগুলি শক্তিশালী হয়। বাংলাদেশে নানান ধরনের পক্ষ আছে, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে এরকম পক্ষ থাকে। ঘটনা যেটা ঘটে, নির্বাচন না হলে যেহেতু কারোই কোনো দায়বদ্ধতা থাকে না, তারা যেটি করেন, এক একটি গ্রুপ তাদের ব্যক্তিগত শক্তি সঞ্চয় করে বিভিন্ন জায়গাতে তারা সেই শক্তি প্রয়োগ করতে শুরু করে দেন। এটা যে ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে তার মধ্যে একটি হচ্ছে যে ধরেন আপনার ফরিদপুরে শক্তি বেশি, আমার চট্টগ্রামে, আরেকজনের রংপুরে। দেখা যাবে যে যার যেখানে শক্তি বেশি সেইখানে তারা আহ, তাদের শক্তি প্রদর্শন করতে শুরু করবে, এবং এলাকা ভিত্তিক এক ধরনের রাজনৈতিক গ্যাং তৈরি হয়ে যাবে। এই এলাকায় আমার শক্তি বেশি, তাহলে আমার দলের শাসন, ওই এলাকায় আরেকজনের শক্তি বেশি, তার দলের শাসন। গণতন্ত্র না থাকলে যে যার মতো যেখানে যার শক্তি সেখানে সেই শক্তি প্রযুক্ত করতে শুরু করবে। ফলে অত্যন্ত বেশি মাত্রায় চাঁদাবাজি ফেরত আসবে, বেশি মাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। বিভিন্ন জায়গাতে প্রকৃত রাজনৈতিকভাবে জনপ্রিয় ব্যক্তিরা লাইমলাইট থেকে সরে যাবেন, এবং যাদের পেশি শক্তি বেশি তারা এইসব ক্ষেত্রে বের হয়ে এসে পেশি শক্তির জোরে রাজনৈতিক শক্তিকে হটিয়ে দিয়ে নিজেরা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। এবং এইভাবেই কিন্তু এক একটি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। আপনি যদি সোমালিয়ায় যান, সিরিয়ায় যান, বিভিন্ন জায়গায় যান, ইরাকে যান, দেখবেন যে এই অগণতান্ত্রিক শাসন বেশি দিন চললে পরে এলাকায় এলাকায় এই ধরনের লর্ডরা গজিয়ে ওঠে, হুম, হুম। এবং এই লর্ডরা তখন বিভিন্ন এলাকা শাসন করতে শুরু করে। এইটা কিন্তু একটা মারাত্মক শঙ্কা। এইটা আসলে আমি মনে করি যে সরকারকে বিবেচনায় নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে হুম। রাজনৈতিক দলগুলির মধ্যে নানান ধরনের লড়াই থাকে। রাজনৈতিক দলের ভেতরের সদস্যদের মধ্যে এক ধরনের রেষারেষি ঘেঁষাঘেঁষি থাকে। যত দেরি হবে এই দলগুলিতে যারা লিবারেল তাদেরকে হটিয়ে দিয়ে কট্টরপন্থীরা এই দলগুলির ক্ষমতা নিয়ে নিতে চেষ্টা করবে, কারণ তাতে করে তাদের সুবিধা হয়। ফলে গুড থিঙ্কিং,
ওয়াইজ থিঙ্কিং, এই বিষয়গুলি ধীরে ধীরে সরে যেতে শুরু করবে এবং এক পর্যায়ে এই দলে যারা উগ্র তারা মনে করবে যে আমরা যদি দলের নেতৃত্বে আসি, চাপ দিয়ে জোর করে আমরা নির্বাচন করাতে পারবো, এবং তারা তখন বেশি উৎপাত শুরু করবে। এটাও কিন্তু সরকারের জন্য স্বস্তিদায়ক হবে না, জনগণের জন্য স্বস্তিদায়ক হবে না। ফলে পৃথিবী অর্থনৈতিক চাপে আছে, সামরিক চাপে আছে। এরকম সময়ে বাংলাদেশ যত দ্রুত বিনিয়োগের দিকে যেতে পারবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারবে, আইন শৃঙ্খলা ভালো করতে পারবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নত করতে পারবে, আঞ্চলিক বাণিজ্যিক যে চুক্তি এবং জোটগুলি আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, ততই বাংলাদেশ দ্রুত এই সুবিধাটা পাবে। নির্বাচন না হলে বাংলাদেশের অস্থিতিশীলতা। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন সেনাবাহিনীর সাথে কি হতে পারে। তো সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন সে কথাটা তিনি অনুমানিক বলেছিলেন এবং এটার ভিতরে থাকতে বলবে মনে করেছিলেন, কিন্তু ডক্টর ইউনূস তার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন যে সেনাপ্রধান যেটা বলেছেন আমরা সেটা না, আমরা একটু বাড়তি সময় নিব। চাইলেও সেনাপ্রধান সেখানে কিছু করতে পারবে, কিন্তু পারবে না এটা স্পষ্ট, কারণ সেনাপ্রধান কিছু করার চেষ্টা করলে সেটা জনগণ প্রতিহত করবে, কারণ জনগণ ডক্টর ইউনূসের পক্ষে আছে। বরং জুন জুলাই না, জনগণ চায় ডক্টর ইউনূস আরো বেশি সময় থাকুক। তো যেখানে জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে সেখানে সেনাপ্রধান যদি কোনো চেষ্টা করেন, আমার মনে হচ্ছে এই চেষ্টা 5 আগস্টের মধ্যেই ব্যর্থ হবে। তো প্রিয় দর্শক আলোচনা শুনে যান, শুনে আপনি ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন।